বেলা বাজে 10টা 45। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কথা কানেই তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাই ভালো। মেঘ মন খারাপ করে বলল, চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুচকানো কপাল আর উল্টানো উষ্ঠ দেখে আবিরের অধরের কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালে আমার হৃদয়ে শোণিতর ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করল, আপনি একটা অসভ্য। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আঁখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল, বলো বলো। বইয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বইয়ের কাছেই হব। পরনারীর চোখে না হয় সাধু পুরুষই হব। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করল, আপনি যদি সমুদ্রের ন্যায় নিবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করা বউকে হানিমুনে এনেছি, তার জন্য এত বড় কথা? আজই বইয়ের মুখে হাইজ্যাকার শুনতে হচ্ছে। এই জীবন রেখে কি হবে? মেঘ ভুরু কুচকে রাগী চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলে উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলোভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল, রাগ করে না জানু, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ, ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল, মেঘের রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করে গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস না? দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না। বউ পেলে আগেই তো সব ভুলে যেতিস। এখন আর কি বলবো, শুধু একটা কথাই বলি, বউ কিন্তু আমারও আছে। আবির রাকিবের কথার প্রতি উত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চ স্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিকই বলেছিলি। রাকিব থতমত খেয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি বলেছিলাম? আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, চুপ থাক। আবির প্রগাঢ় কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই 2 দিনে আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা স্বরে বলছে, কত নাটক করে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ড খুঁজিস? হারামি কোথাকার। আবির কণ্ঠ 3 গুণ সিংহে তুলে আবারও বলে উঠল, রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতেই আবির ফিস ফিস করে বলে উঠল, কাজ হয়ে গেছে, রাখি এখন। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কাকে মিস করছেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল, আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল কোনো এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করত। আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল। অথচ তুমি সামান্য কথাতেই মেঘের 2 চোখ টলমল করছে। একরাশ মন খারাপে মুহূর্তেই মনের উঠোনে অন্ধকার নেমেছে। বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না, কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না।
তিক্ততায় বিছিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাক টানা শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দুই বাহু চেপে ধরে আদুরে কণ্ঠে শোধালো, এই কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিচ্ছি একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে আসছি। যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইলো, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের ওপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলেই যার বুকে তোলপাড় চলতো, আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকুনিতে অপেক্ষা করত, না খেয়ে বসে থাকতো, সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করত, অভিমানে গাল ফোলাতো। সেই অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ তুমি প্রেমিকা হিসাবে ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে গেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে তার আগেই মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার ওপর উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখে উৎকণ্ঠা রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ আকস্মাৎ আবিরের কপালে নিগুড় চুমু দিল। আবিরের প্রশস্ত দু চোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতে আবিরের বিমোহিত চাহনির মুখোমুখি হলো। আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাহিরে প্রকাশ করলো না। মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের ওপর, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখাত ভালোবাসায় মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। দু চোখ বন্ধ করে শার্টের ওপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরেছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানবীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানবীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানবীরের নাম্বারে কল দিল, কিন্তু তানবীরের নাম্বার বন্ধ। বন্যা ভুরুকুচকে নাম্বারটা চেক করে আবার কল দিল। তানবীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুকটা কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়সার থাপ্পড়ের ঘটনা বারবার মনে পড়ছে। বন্যার কপাল চাপড়ে রাজভারী কণ্ঠে বলল, সব সময় রাগ নিয়ন্ত্রণে রাখতে পারিস, তাহলে কাল কেন পারলি না বন্যা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানবীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশা বিশা না পেয়ে আইরিনের দেওয়া একটা নাম্বারে কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইরিন কল রিসিভ করে ফিস ফিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানবীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেই যে বের হয়েছিল এখনও বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায় জানি না, ফোন বন্ধ। ভাইয়ার বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শোনো। আইরিন কল কেটে দিয়েছে। বন্যা দু হাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানবীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালোই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবেই ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তির সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানবীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমেদ খান আবিরের নাম্বারে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমেদ খান গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভুরু কুচকে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি, ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই।
কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখাদেখি তানভীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি। কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি মানে? আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথা হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কি না। আর যাই হোক, পছন্দ থাকলে আগে ভাগেই জানিও। জি আব্বু। আলী আহমেদ খান ফের বললেন, খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, মানে? এখন আর মানে করতে হবে না। তুমি যে আরও 3 বছর আগেই কাবিনের কাজ সেরে ফেলেছো, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানবীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্যই আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গিয়েছি। আমি শুধু তানবীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম তাহলে তোমাদের ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনো দিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সব সময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও ওরকম থাকুক। তাই আবারও বলছি, তানবীরের সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দাও। আবির তপ্ত স্বরে জানালো, আমি তানবীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো। আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, তানবীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। আবির প্রভূত আঁখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে। এই কথা আলী আহমেদ খানকে বলায় আবির তানবীরের ওপর নিজের রাগ ঝেড়েছিল। অথচ তাদের বিয়ে কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হবার পেছনে তানবীরের হাত ছিল। এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানবীরকে জড়িয়ে ধরতে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানবীরের নাম্বারে কল দিল। সবার মতো আবিরও নাম্বার বন্ধই পেল। আবির কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতেই মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে। মেঘের ভেজা চুলের পানিতে আবিরের চোখ মুখ সহ গলা পর্যন্ত ভিজে গেছে। মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখে ভীত কণ্ঠে বলতে শুরু করলো, সরি সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বইয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলই আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম পেছোতেই আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলায় একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিস্তীর্ণ আঁখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ঘুরতে যখন নিয়েই যাবেন না তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি। একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদু স্বরে বলল, থাক না, এভাবে ভালো লাগছে। কাছে আসো, হাতটা ঠিক করে দিই। মেঘ ভেংচি কেটে বিড়বিড় করলো, আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি। আপনার কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার সেখানে শার্ট আর এমন কি? এদিকে আসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শোধালো, বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না, কেন? তানবীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানবীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে চাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানবীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, বললেন রাত থেকে তানবীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শোধালো, বাসায় নেই মানে? কোথায় গেছে? কেউ জানে না। তানবীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল, এই তার ছেঁড়া বদের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, এসব কি ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসল। আবির যে তার পাশে বসা এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলে গিয়েছিল। মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাবি আপনি আমার ভাইকে কি বলেছেন?
আবির মৃদু হাসলো। বন্যা উষ্ণ স্বরে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব। উনি আমার কথা ঠিক মতো না বুঝে ফোন বন্ধ করে ফেলেছেন, এতে আমি কি করব বল? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন, আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস, আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথা এলিয়ে দিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে। আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতেই আবির একদমে বলতে শুরু করলো, ভাইয়া আমি তোমাদের বিয়ে হানিমুন আটকেছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার। আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানবীর সবাইকে নিয়ে আসবে। 2-1 জন স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে। বুঝতে পেরেছ? আসিফ ভারী কণ্ঠে বলল, এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবেই যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছা পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানবীরকে কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেসব আমি দেখছি। তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল।